আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাংবাদিক রাশেদুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো রাশেদুল হক, মানে আমরা অবশ্যই আলাপ করব যে কার নির্দেশে এই হামলা, বাট তার আগে জানতে চাই যে ভিপি নূর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন? জি, ধন্যবাদ কাজী হামাদ উদ্দিন মিশন ভাই আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে। তার ব্রেইনে আঘাত করা হয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে, যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে, এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি, তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ডভাবে প্রহার করে। একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে, অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন। তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন। এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে এটা শুরু হয়েছে কিভাবে, এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল 4টার দিকে তারা অবস্থান করেছিল। তারা ওইখানে মানববন্ধন করেছিল, কোনো আন্দোলন ছিল না। এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি, ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিল। তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি। খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা 5টার কিন্তু দিকে আমরা বিকেল চলে কিন্তু আসে। পত্রিকায় শুনেছি আমরা যে জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে। না, এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা, এটা পরের হুম, ঘটনা। হুম, বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং হুম। ওইখান থেকে আপনার 5টার দিকে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন। আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ অধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেট, ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে। অর্থাৎ গণ অধিকার পরিষদের উপরে যখন নুরুর উপরে যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না, জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না, ওইখান থেকে অনেক দূর, ঘন্টাখানেক দূর। তারা ছিলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে। ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তার তখনই তার বাংলাদেশ মানে সেনাবাহিনী। তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন নূর তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন। জি জি জি, হ্যাঁ, এটাই। এখানে বাংলাদেশের কিছু মেইনস্ট্রিম মিডিয়া ভুল তথ্য দিচ্ছে, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না। এখানে জাতীয় পার্টির অফিসের কাছেও ছিল না, এখান থেকে ঘন্টা দূরে ছিল। এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, মারামারিও ছিল না, জাতীয় পার্টি এখানে উপস্থিতও ছিল না। অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে, জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে দুই পক্ষ আপনার মব হয়ে শুরু হয়েছিল, দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল, এই কথাগুলো সেনাবাহিনী, আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে, বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা যে জাতীয় পার্টি উপস্থিত ছিল না, এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে। কার সামনে? বাংলাদেশের সাংবাদিকদের সামনে, দর্পণের সামনে। যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে, সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয়, সমাপ্ত ঘোষণার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং
আসার পরে এখানে কোনো আমরা যদি ভিডিওগুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে, এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না, আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না। আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে, এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন, পুলিশ সদস্যরা যারা আসছেন, এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনীর সদস্য আমরা দেখেছি তারা মারমুখী ছিল না, তারা দাঁড়িয়ে ছিল। কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল। এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠিপেটা করা শুরু করতে থাকে। যদি ভিডিওটা আপনারা দেখেন, নূর ছিল আপনার বাম পাশে, ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসে লাঠিপেটা করতে শুরু করে, তখন বিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল, আরেক হাতে প্রশাসনের সেই সব কর্মব্যক্তিবর্গকে বলে থামার জন্য। কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে বিপিনুরের উপরে লাঠিচার্জ শুরু করে। এখানে আপনারা যদি দেখেন যে লাঠিচার্জ গুলো ছিল, এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা। এবং আরেকটা ঘটনা, আপনার সেনাবাহিনীর সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল, এটাতে তারা যে ইয়াটা ছিল এটাকে এখানে বলা হয়েছে, বা বাংলাদেশে কেউ একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ছিল। ভাই, আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল। আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য, মারামারির জন্য প্রস্তুত হয়, তখন প্রশাসন কি করে? লাঠি চার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয়। এটাই তো ঘটনা। কিন্তু এই ভিডিও প্রমাণ আছে। বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই। বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে। সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার যারা এই হামলা করেছে। এখানে কি ঘটনা করেছে? বিপিনুরের উপরে হামলা চালানো হয়েছে, গণঅধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে। এখানে আপনারা মব কোথায় পেলেন? যদি জাতীয় পার্টি এখানে থাকতো, মারামারি হতো, আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চার্জ করতেন। কিন্তু এখানে লাঠি চার্জ করা হয়নি। এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে, অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠি চার্জ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয়। এখানে জাতীয় পার্টি তো পরের ঘটনা। আপনার আগে তো এই যে কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে এই ঘটনা ঘটায়। এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, এখানে অনেক সেনা সদস্য উপস্থিত ছিল, পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল, কিন্তু সবাই কিন্তু আপনার লাঠিপাটা করেনি। কিছু কিছু সদস্য কিন্তু, আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে, তারাও বুঝতে পারছিল না। এখানে যে সেনা সদস্যরা এই হামলাটা চালায়, এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব। তবে এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে রাখা ভালো, ভাই এখানে কোনো মব হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি। এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উৎপত্তি ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো ঠিক তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুর হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের। এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট পাটকেল নিক্ষেপ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মানুষের চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়। তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এখন এখানে মব ভায়োলেন্সের কথা বলতেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়েছে এই গণ অধিকার পরিষদ, তারপরে 5 জন সেনাবাহিনীকে আহত করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে। আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়, এটা আপনার এটা। আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী। আমি জানি না এটা কেন, কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন। এটা হাস্যকর কেন বললাম, ভাই আপনি মব ভায়োলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে? বাংলাদেশের যে মেইনস্ট্রিম মিডিয়া, আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট, তারা সবাই কম বেশি উপস্থিত ছিল, মিডিয়া উপস্থিত ছিল, তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো। তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয়, তা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বললো। সাংবাদিকদের সামনে বসে
আপনার এরকম 200-300 মানুষ কথা বললো, কথা বলার 2 মিনিটের মধ্যে কোথায় মব জাস্টিস হবে, কোথায় আগুন লাগানো হবে? এখন প্রশ্ন, যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা যে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে এইভাবে তাদেরকে মেরেছেন, এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে, এটা প্রমাণ ভিডিও আছে, ছবি আছে। কিন্তু আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও মব জাস্টিস হয়েছে? আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে? এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে, ভাই আপনারা করতে পারেন, কিন্তু সত্য তো সত্যই, সত্য আপনি মিথ্যে দিয়ে কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না। আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা, এখানে সুস্পষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এখানে কোনো মব জাস্টিস হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, ইট পাটকেল ছোড়া হয়নি, আগুন লাগানো হয়নি। এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন, যখনই আপনার কোনো শাসক কারোর প্রতি জুলুম করে, জনগণের প্রতি জুলুম করে, তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। এটা শেখ হাসিনাও বলতো, এটা শেখ হাসিনাও বলতো। হ্যাঁ, এই ডায়লগ আর খায় না। দেশের মানুষকে আপনারা তো গত 15 বছর বোকা বানিয়েছেন। দেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে, দেশের মানুষ সচেতন হয়েছে এই কারণে বললাম, যখন ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের আপনার সদস্যরা নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে, এই আশেপাশের এখানে গণ অধিকার পরিষদের সবাই কিন্তু আপনার আহত হয়েছে, কেউ কিন্তু আহত ছাড়া বাদ হয়নি। তাহলে তারা কিভাবে হসপিটালে গেল, তারা কিভাবে চিকিৎসা নিল? আমি মানে আমরা যখন দেখতাম যে শেখ হাসিনার আমলেও যখন বিএনপির পরে পুলিশ লাঠিচার্জ করতো, তখন বড় বড় নেতাদেরকে হয়তো তেমন একটা কিছুই করতো না, কর্মীদেরকে মারতো। কিন্তু এখানে আজকে আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করি, তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটাক, কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে, বারে বারে বুকে গুতা মারতেছে। যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা, সে ফুটপাতে বসে আছে, তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে। তার কিন্তু কোনো জ্ঞান নাই, তার নির্দেশ নাই, তার বডি কাজ করতেছে না, সে বুঝতেছে না তাকে মারতেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য কিছু সদস্য, যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক, পার্টিকুলার সেনাবাহিনী সদস্য তারা শোনে নাই, তাহলে তো আইএসপি আর বক্তব্য দিতে পারতো বা বিজ্ঞপ্তি দিতে পারতো যে আমরা তদন্ত করতেছি। তা না করে এই আইএসপি আর সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই দায়টা চাপালো? তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর? আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হক নুরের উপর সেনাবাহিনীর এই ক্ষোভটা কেন? মিশন ভাই আপনাকে ধন্যবাদ। এখানে একটা কথা আছে, জোর যার মূল্য তার। আপনি যাদের জোর থাকবে, যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, মানুষকে গুম খুন করবে, যাদের সেই অধিকার থাকে, পাওয়ার থাকে, তারা কখনো ভুল হয় না, তারা সবসময় সঠিক থাকে। যারা নির্যাতিত, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, এই মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে। এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা। আমরা এটা পরিবর্তন করার জন্য 2024 সালে 5 আগস্ট আমরা চেষ্টা করেছিলাম, এবং 2018 সাল থেকে কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের সামনে কিন্তু আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়েছি। এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোনো মব ভায়োলেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো, তাহলে এইভাবে পিটাতো না। হ্যাঁ, এটাই সত্য। এখানে মব ভায়োলেন্স হয়নি, লাঠিচার্জ হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে। এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন, লাল আপনার গেঞ্জি পরা, এই ভদ্রলোক উনি যখন সেন্সলেস হয়ে পড়েছে তখন বারবার ওনাকে আপনার প্রহার করছিল, উনি মাটিতে লুটিয়ে পড়ছে, মঞ্চে একটা কুকুরকে এভাবে মানুষে পিটায় না। এই পিটানে, এটা হত্যার উদ্দেশ্যে পেটানো। এই মানুষকে আমরা এখনো জানি না, তিনি কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের, প্রশাসনের, তিনি কি আর্মির, না তিনি কে আমরা কিন্তু এখনো জানি না। কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পরা মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এইভাবে পিটায়,
এবং এটা যদি আপনার আপনার সময় এখনো যদি গ্রেপ্তার না হয়, এটা যদি এখনো আপনার সুরা না হয়, এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসীকে। শুধু তাই নয়, যারা বাংলাদেশের রাজনীতি করেন, এটা বিএনপি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে, বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল হতে পারে, বিপিনুল হক নূরের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে, এটা মনে রাখবেন ব্যক্তিগত কোনো হামলা নয়। বিপিনুল হক নূর কারোর এমন কিছু ক্ষতি করেনি যা তাকে আপনি এভাবে পিটিয়ে হত্যা করার জন্য সবাই উঠে পড়ে লাগবে। এই হামলাটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে হামলা। এই হামলাটা ছিল বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবে, সেই পক্ষের একটা হামলা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। আমি আপনাকে কথাটা বলি, এই হামলাটা ছিল বিপিনুল হক নূরের বিরুদ্ধে একটা রেড সিগন্যাল। তারা সুস্পষ্টভাবে এটা বুঝাতে চাচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে, যে দেখেন বিপিনুল হক নূর এত জনপ্রিয়, এত একজন সাহসী মানুষ, তাকে যদি আমরা এইভাবে পিটিয়ে হত্যা করার জন্য প্রস্তুত থাকতে পারি, হত্যা করার জন্য সমর্থন আমাদের থাকতে পারে, তাহলে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান, আপনারা যদি জাতীয়বাদীকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামেন, আপনারা যদি এই বাংলাদেশে যারা 5 আগস্টের পরে বিক্রি করে খেতে চাচ্ছে যে আমাদের বিরুদ্ধে যাবেন, তাহলে আপনাদের অবস্থাও ঠিক সেম হবে। ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, তারুণ্যের আইকন, সাহসের বাতিঘর যাকে বলা হয়, তাকে দিয়ে শুরু করেছে এই হামলা। এটা পর্যায়ক্রমে যারাই এই শক্তির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এইভাবে পিটাবে। বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে, তার বাইরে কিছু আর করার ক্ষমতা থাকবে না যদি আমরা এখন সজাগ না হই। এখানে হাসনাত বলেছেন যে যদি আমরা নুরুল হক নূরের উপরে নেক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত হতে করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে আমরা দেব না। তো তিনি এই কথা বলেছেন। এবং এখন আসেন আমরা আসলে আলাপ করি যে কে দায়ী। আমরা দেখলাম যে তারেক রহমান তিনি নিন্দা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম নিন্দা জানিয়েছেন, এনসিপি হাসনাত নিন্দা জানিয়েছেন, সার্জিস নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রেস সচিব তিনি নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তিনিও নিন্দা জানিয়েছেন এবং তিনি দেখতেও গিয়েছেন হসপিটালে। কিন্তু যদি হাসিনার আমলে নূরের উপর অনেকবার হামলা হয়েছে, তখন কিন্তু আমরা হাসিনাকে দায়ী করেছি। কিন্তু এই আমলে তো হাসিনাও নাই, ছাত্রলীগও নাই, তাহলে এই আমলে হামলা হলো নুরুল হক নূরের উপরে, আমরা কাকে দায়ী করব? রাশিদুল হক। যে আপনাকে ধন্যবাদ। এখানে আপনি সারজিদ আলমের কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন, আইন উপদেষ্টার কথা বলছেন, আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথা বলছেন থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা আপনার সবাই কিন্তু আপনার নিন্দা জ্ঞাপন করেছেন। মামুনুর হক সাহেব উনি নিজে গিয়েছেন, সবাই কিন্তু নিন্দা করছেন। আসলে এখন আজকের যে ঘটনা ঘটেছে ভাই, এটা নিন্দা করার সময় না। নিন্দা জ্ঞাপন করে যদি আপনি বসে থাকেন, এটা আপনার নিন্দা জ্ঞাপন করে বসে থাকার সময় না। নিন্দা জ্ঞাপন কখন করবেন? যখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আপনার কাছে সম্মুখিত আপনার আসে, তখন আপনি এটা নিন্দা জ্ঞাপন করবেন। এই ঘটনার পরে নিন্দা জ্ঞাপন করার কোনো সুযোগ নেই। এখন প্রতিবাদ করার সময়, এখন প্রতিকার করার সময়। প্রথমত ভাই, আমি নিন্দা জ্ঞাপন করে কোনো সমাধান হবে না। আমি আপনাকে বলি এটা সমাধান কি। এখানে যে সেনাবাহিনীর যে সকল সদস্যরা উপস্থিত ছিল, সবাই এই হামলা করেনি। পুলিশ প্রশাসনের যারা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি। আপনি যদি ভিডিওগুলো দেখেন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ভালোবাসা ভালো মানুষগুলো তারা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে ঘটনাটা কি ঘটছে। এখানে মাত্র মুষ্টিমেয় কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ প্রশাসন এই হামলাটা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য। ভারতের গোলাম হিসেবে তারা কাজ করেছে। এখন এই মানুষগুলোকে চিহ্নিত করা খুব বেশি টাফ না। যারা এখানে উপস্থিত ছিল, ভিডিও আছে, আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আপনার উপদেষ্টা যখন
চাইবেন, এটা খুব সহজেই চাইতে পারেন। এই ভিডিওগুলো আপনি কালেক্ট করেন, ডাটা কালেক্ট করে কারা এই হামলা করেছে, কারা মেরেছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেন। আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তারা কেন করেছে, যদি সেনাবাহিনী চায় তারা নিজস্বভাবে করতে সেটাও করুক, পুলিশ প্রশাসন চাইলে করুক, যে তাদেরকে ইন্টারভিউ নেওয়া উচিত, তাদের জেরা নেওয়া উচিত, তাদের কাছ থেকে আপনার কথা নেওয়া উচিত যে তারা কেন ভিপি নুরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, তাদেরকে কে অর্থ দিয়েছে, তাদেরকে কে নির্দেশনা দিয়েছে, ভারত থেকে তারা কিভাবে অর্থগুলো কালেক্ট করেছে, তারা কি জি সরি আবার বলেন। এখন আইসিইউতে নুরুল হক নূর, শেষ খবর পর্যন্ত তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, তার অবস্থা খুব একটা ভালো না। আমি জানি না আল্লাহ পাক তার আয়ু কতদিন রাখছে, আমরা দোয়া করি। যে লোকটা শেখ হাসিনার আমলে এত মায়ের খাওয়া খেয়েও সে বেঁচে ছিল, আজকে এই ইউনূস সরকারের আমলে তার এই অবস্থা। এখন আসলে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই। কিন্তু আজকের এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের ভিতরেও হয়তো বা আরেকটা সরকার আছে এবং সেনাবাহিনীর প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, গোয়েন্দাদের প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, এমনকি প্রশাসনের উপর, পুলিশের উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। যে মিশন ভাই, আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ যাতে তাকে হায়াতে তাইবা দান করেন, তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসেন। আমি একটা জিনিস দেখেছি, তিনি মার খেতে খেতে নূর থেকে ভিপি নূর হয়েছেন, আবার মার খেতে খেতে একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতাতে রূপান্তর হয়েছেন। এবং যতবার তিনি মার খেয়েছেন, যতবার তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ততবার তিনি আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে এসেছেন বাংলাদেশের জনগণের কাছে। আমি বিশ্বাস করি এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের আক্রমণটা ছোট করে দেখার সুযোগ নেই, কারণ এই ডক্টর ইউনূস সরকারের এই সময় এমন ধরনের একটি হামলা হতে পারে ডাক্তার সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এখন আপনি যে কথাগুলো বলেছেন, এই আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনার বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের অ্যাক্টিভলি কাজ করছে, এবং এখানে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের এজেন্ট আগে গত 15 বছর তারা বীজ বপন করেছিল। এখন এই বীজগুলো অঙ্কুরোদ্গমন হয়ে তারা গাছে রূপান্তরিত হচ্ছে। এখন তাদের ডু অর ডাই, তাদের কাছে একটি অপশন, বাংলাদেশকে বা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র রূপান্তর করার জন্য, বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতের সরকার, নরেন্দ্র মোদীর নরপিচাস সরকার বাংলাদেশের মধ্যে এই ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বা তার উপরে যে হামলা হয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের, এটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য একটা চক্র গভীরভাবে কাজ করছে, এবং আমরা বিশ্বাস করি ভারতের বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে, কারণ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল করতে পারলে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারবে। এবং ডাক্তার সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে যে আপনার হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, এটাকে যদি আপনারা মনে করেন যে কোনো ছোটখাটো ঘটনা, সেটা নয়। এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি আপনারা শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে আপনারা নিজেদেরকে বিরত রাখেন, তাহলে মনে রাখবেন পরবর্তীতে টার্গেট আপনারাই হবেন। আজকে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর বা গণঅধিকার পরিষদ, আগামীকাল যে আপনি এটা শিকার হবেন না, এটা কোনো নিশ্চয়তা নেই। তো আমি আপনাদেরকে, বাংলাদেশের 18 কোটি জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে এটা সুরাহা অপ্রয়োজন। আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট, এই দুজনকেই অতিবিলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলেই বাংলাদেশ নিশ্চিত নিরাপদে থাকবে। আদারওয়াইজ বাংলাদেশ একটি অন্ধকারের গন্তব্যে যাত্রী হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। রাশেদুল হক, আপনাকে ধন্যবাদ। এবং পরিশেষে আমি বলতে চাই যে নূরের উপর হামলার এই ঘটনাকে শেষ হতে দেওয়া যাবে না, প্রতিবাদ জারি রাখতে হবে, তদন্ত করে
দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই লাল শার্ট পরা কে এই লোক তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবং এবং একটা কথা আমি বলি যে আজকে আপনারা মনে করবেন যে ভিপি নুরের উপর আঘাত হয়েছে তাতে আমাদের কি, কিন্তু কালকে যখন আপনাদের উপর আঘাত আসবে তখন আপনারা আর কাউকেই পাবেন না। এ তো সবেমাত্র শুরু। কাজেই অবশ্যই এর বিচার করতে হবে এবং পুলিশ সেনাবাহিনী তাদেরকে জবাবদিহি করতে হবে। একটা রাজনৈতিক দলের একজন নেতার উপরে এভাবে ন্যাক্কারজনক হামলা কোনো মতেই মেনে নেওয়া যায় না। পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে আবারও বিভিন্ন সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ রাশেদুল হক।